সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল কৌতূহল ছিল। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এবং শেখ হাসিনার পরিবারের সদস্যদের সাম্প্রতিক কিছু বক্তব্যে তার দেশে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। তাদের দাবি, শেখ হাসিনা পালিয়ে যাননি, বরং পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে দেশ ত্যাগ করেছেন। উপযুক্ত সময়ে এবং আইনি প্রক্রিয়া মোকাবিলার প্রস্তুতি নিয়েই তিনি জনগণের মাঝে ফিরে আসবেন। তবে শেখ হাসিনার দেশে ফেরা এখন কেবল রাজনৈতিক বিষয় নয়, বরং আইনি প্রক্রিয়ার সাথেও যুক্ত। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন থানায় শতাধিক হত্যা মামলা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে যে বিচারের মুখোমুখি করার জন্য তাকে ফিরিয়ে আনার সব ধরনের চেষ্টা চালানো হবে। ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ফেরার বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য একটি বড় পরীক্ষা। ভারত সরকার এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। শেখ হাসিনা দেশের মাটিতে ফিরবেন কিনা তা এখন সময়ের ব্যাপার। তবে তার ফেরা রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিচারিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় হিসাবে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা নেত্রীর ফেরার অপেক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরও জানতে চোখ রাখুন ইউটিউব চ্যানেলে। হেনাভোট ব্যাপারটা এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে যে যারা এই হেনা ভোট দিবে তাদের সাথে হেনা ভোটের কোনো প্রচারণাই হলো না। সেখানে হলো শুধু নির্বাচনী মার্কার ব্যাপারে। এই মার্কার ভোট আমরা 54 বছর দেখলাম, এই মার্কার আন্দোলনও দেখলাম, কিন্তু হানা ভোট এই দেশে আরও 2বার হয়েছে। কিন্তু বর্তমানে যে ভোটাররা রয়েছে তার মোটামুটি 75% ভোটার তারা হানা ভোট ব্যাপারে জানে না। এই যে না জানা একটা বিষয়কে আমাদের সামনে এনে 12 তারিখ একটি অগ্নি পরীক্ষায় আমাদেরকে ফেলে দেওয়া হলো। আমরা তো হার ব্যাপারও বুঝি না, নার ব্যাপারও বুঝি না। আমরা হা দিয়ে কি করব, না দিয়ে কি করব, এই যে পুঁজিবাদ, এই পুঁজিবাদ তো আমাদের দেশে একদম গুড়ালি গায়রে বসছে। আপনারা জানেন যে গোলামি না আজাদি, ইনসাফ ভিত্তিক রাজনীতি, এই জিনিসটা চেয়েছিল শরীফ উসমান হাদি, কিন্তু তাকে তো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওনার যে গোলামি আজাদি, এই যে গোলামি, এদেশে গোলাম কে, কারা গোলাম, এটা তো আজ পর্যন্ত নিশ্চিত হলো না। আমরা এই যে লক্ষ লক্ষ চালক মহাজনের গাড়ি চালাই, আমাদের কোনো আজাদি না করে এই যে নির্বাচনী ব্যবস্থা করে হলো, এখন যদি হা জয়যুক্ত হয় আমাদের কী লাভ হবে, না জয়যুক্ত হলে আমাদের কী লাভ হবে। আমরা বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, এটা আপনারা জানেন যে 2006 সালের দিকে একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল, তার নাম ছিল আজিজ, এম.এ. আজিজ। এই এম.এ. আজিজের নির্বাচনের সময় আওয়ামী লীগ একটা কথা বলছিল যে আজিজ মার্কার নির্বাচন আমরা মানি না। তো এই আজিজ কিন্তু 2 দিন পরেই তার কমিশনার পদত্যাগ দিয়ে ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের যে কমিশনার, ইনার তো কোনো বাপসাপ বোঝা বড় মুশকিল। ইনি দৈনিকই লাশ পড়তেছে, মারামারি হইতেছে, আচরণবিধি লঙ্ঘন হইতেছে, নির্বাচন প্রার্থীর উপরে ডিম মারা হচ্ছে, তারপরেও তারা সুস্থ নির্বাচনের আশা করতেছে। তখন আমরা এটা কি বলবো? আমরা তো ভোটার, আমরা শঙ্কিত।
সুস্থ ভোটারের কথা বলে যদি লাশ ফেলে দেওয়া হয়, প্রতিবাদ করার মাধ্যম কোনটা, এটা আমি দেশবাসীর কাছে জানতে চাচ্ছি। যে এখন সুস্থ ভোটের কথা হচ্ছে, যদি 12 তারিখে লাশ পড়ে আমরা কার কাছে বিচার চাইব? নির্বাচন কমিশন কি ধরনের ভূমিকা পালন করতেছে? শেরপুরও তো মার্ডার হইলো, এটা অজপরা গায়, ওই ইন্ডিয়ার এক সীমান্ত কোণায়। যদি রাজনৈতিক দাঙ্গা হয়ে শেরপুরে মার্ডার হয়, রাজধানী ঢাকায় 12 তারিখে কি হতে পারে? এর সিকিউরিটিটা কে দিবে? এই যে হানা ভোট পড়লেন, এই হা ভোট, এদেশের 87% মানুষ হা ভোট দিবে, কিন্তু তারা হা সম্বন্ধে বোঝে না। তারা হা সম্বন্ধে বোঝে না, কিন্তু তারা ভোট কিভাবে দিবে? এই হাত ও পুঁজিবাদের কবলে চলে যাবে। তারা তো টাকা পয়সা খরচ করে বলবে, এই হাতে ভোট দিবি না, না দে, আগেই তোরা ভালো আছিলি, ওই সময় 10 টাকা কেজি চাল ছিল। কিন্তু ওইভাবে না ভোট দিলে তো আমাদের চলবে না। আমাদের হিসাব নিতে হবে ঋণ খিলাপিদের, আমাদের হিসাব নিতে হবে শ্রমিকের অর্থ আত্মসাৎকারীদের। এই হাবুটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তোমাদের ব্যাংকে যাদের ব্যাংক ব্যালেন্স নাই তাদের কাছে আমি হাবুট চাই, যাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই তাদের কাছে আমরা হাবুট চাই। এই হাবুট সবচাইতে বেশি আমরা বুঝি, কিন্তু আমাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন, আমার এই রিক্সা চালকদের কাছে কেউ ভোট চায় না। তারা সবাই 3টা 4টা 5টা ভোটের মালিক। একজন চালক ভোটার, তার বউ ভোটার, তার ছেলে ভোটার, তার মেয়ে ভোটার, অথচ তাদের কাছে কেউ ভোট চায় না। দেখছেন এটা কোন ভোটের রাজনীতি হবে? নির্বাচনের আর 11 দিন বাকি। এই রিক্সা চালকেরা বুকে হাত দিয়ে বলতে পারবে যে তাদের কাছে কেউ ভোট চেয়েছে? কেউ চাইছে? কিসের ভোট চাওয়ার যুদ্ধ হচ্ছে এই দেশে? এই দেশে এই 15 লক্ষ রিক্সা চালকের মৌলিক অধিকার খাওয়ার একটা পায়তারা করা হচ্ছে। 12 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচনের নাম হবে মৌলিক অধিকার খাওয়া। তারা ইতিমধ্যে দেখছেন যে আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছে, তারা বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে, তারা কৃষি কার্ড দিচ্ছে, তারা জান্নাতের টিকিট দিচ্ছে। কিন্তু এই যে রিক্সা চালকরা যে আন্দোলনে অংশগ্রহণ করছিল তাদের ব্যাপারে কিছু বলছে? না, শহীদ আবু সাইদের নির্দেহ হাসপাতালে কে নিয়েছে? আমি আপনাদের মাধ্যমে 1.5 বছর ধরে বলার চেষ্টা করতেছি যে আমাদের সাথে বেইমানি হচ্ছে দৃশ্যমান, কিন্তু দেশবাসী শুনতেছে, দেশবাসী ওই কথার কোনো জবাব দিচ্ছে না। আমি ভেবে কুল পাচ্ছি না যে আসলে আমরা কার কাছে বলবো, কোথায় যাব, কার কাছে যাব। আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। জবাব দিতে হবে, সারা বাংলার জবাব দিতে হবে। আপনাদের জবাব না দিতে পারলে নিচতলা ব্যারিকেড দিলে উপরতলা খুঁজতেও পাবি না। ঠিক